আসসালামু আলাইকুম। গল্প ভাবতরঙ্গ লেখনীতে বেলা শেখ। পর্ব ১০। প্রথমবার অনুভব করলাম বোবা হওয়াও একটা নিয়ামত। অচেনা অজানা লোকটাকে অন্তত বাবা ডাকতে হচ্ছে না। আমার মায়ের হাজব্যান্ড, অর্থাৎ তথাকথিত সৎ বাবা, মানুষটা ভালোই। আমার সব ভয়ভীতি আর ভাবনার ঊর্ধ্বে সে। এক কথায় জেন্টলম্যান। আমি অহেতুক ভয়ে ছিলাম। দিনগুলো কিন্তু মন্দ কাটছে না। পত্রলেখা। নোটবুক বন্ধ করে পত্রলেখা। মোল্লা বাড়িতে আজ তৃতীয় দিন চলমান। গত ২ দিনে পত্রলেখা টাহর করতে পেরেছে। এই বাড়ির মাতা কারিম মোল্লা গুরুগম্ভীর লোক। তাকে বাড়ির প্রতিটি সদস্য মান্য করে চলে। তার কথার হেরফের করা মানে জমের দুয়ারে দাঁড়িয়ে থাকা। সবাই বেশ ভয় পায় ওনাকে। তবে পত্রলেখার কেন যেন মনে হয় লোকটা নারিকেলের মতন, বাইরে শক্ত হলেও ভেতরে ভেতরে মিঠা পানি। সে বাড়িতে আসলে লোকটা তার মাথায় সস্নেহে হাত রেখে বলল, পুষ্প, কামিনীর মতো তুমিও আমার আরেক মেয়ে। নিজের বাড়ি মনে করে থাকবে এখানে। কোনো জড়তা নেই। যা কিছু প্রয়োজন তোমার মা অথবা আমাকে জানাবে। আবারও বলছি, নিজের বাড়ি মনে করেই থাকবে। পত্রলেখার মনে কথাগুলো খুব একটা প্রভাব ফেলতে সক্ষম হয়নি। তবে পরবর্তী কথায় সে স্থবির হয়ে পড়েছিল। ভদ্রলোক বলেছিলেন, তোমার তো এখানেই বড় হওয়ার কথা ছিল। আমি তোমার মাকে বারবার বলেছি, মেয়েটাকে এখানে এনে তো দেখো, ২ দিন থাকলেই সবার সাথে মিশে যাবে। কিন্তু তুমি নাকি আসবে না বলে জেদ দেখাতে, তাই আমিও জোর করিনি। পত্রলেখা মায়ের দিকে তাকিয়েছিল একবার। মায়ের নজর লুকানোতে যা বোঝার বোঝা হয়ে গেছে। মামার কথাই ঠিক। মা চায়নি পত্রলেখা নামক বোঝা তার পিছু পিছু আসুক। পত্র, আপু, জারিফ চাচ্ছু তোমাকে ডাকছে। এক্ষুনি যেতে বলল। দেরি করো না। পুষ্পর ডাকে পত্রলেখা কলম রেখে উঠে আসে। এ বাড়ির সবার সাথেই ভদ্রতাবোধ বিরাজমান থাকলেও ২টি মানবের মাঝে সে ন্যূনতম ভদ্রতাবোধ দেখতে পায়নি। প্রথমজন পুষ্পের দাদি, যে কিনা অহেতুক চেঁচামেচি করতে পছন্দ করে পত্রলেখার এই বাড়িতে থাকা নিয়ে। বৃদ্ধা ঘন্টায় ঘন্টায় চেঁচিয়ে পুরো বাড়ি এক করে ফেলে। তবে হ্যাঁ, করিমুল্লা সরি তবে হ্যাঁ, কারিমুল্লা বাড়িতে উপস্থিত থাকলে বুড়ি চুপটি মেরে যায়। আর দ্বিতীয়জন পুষ্পের চাচা জারিফ মোল্লা। লোকটাকে দেখলেই তার গা হিম হয়ে আসে। কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার ভয়টা একটু বেশি, কারণ লোকটা অবিবাহিত। তার চেয়েও বেশি ভয়ঙ্কর কথা হলো লোকটা নাকি নারী বিদ্বেষী, মেয়েদের সহ্যই করতে পারে না। কিন্তু তার তো উল্টো মনে হয় লোকটা নির্ঘাত চরিত্রহীন। সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটাবে, আর একটু পরপরই হুকুম তামিল করবে, চা পাঠাও। আর সেই চা কে নিয়ে যাবে? পত্রলেখা। অদ্ভুত না? পত্রলেখার কাছেও অদ্ভুত লাগে। শুধু পত্রলেখা না, মোল্লাবাড়ির সবাই কেমন বাঁকা চোখে তার দিকে তাকিয়ে থাকে, যা পত্রলেখাকে ভয় পাইয়ে দেয়। চা বানিয়ে পত্রলেখা জারিফ মোল্লার দরজায় করাঘাত করে। ভেতর থেকে পুরুষালী গলার ডাক ভেসে এলো। পত্রলেখা ভেতরে প্রবেশ করে। জারিফ মোল্লা রকিং চেয়ারে বসেছিল, হাতে উন্মুক্ত ম্যাগাজিন, চশমা চোখে সেগুলোই পড়ছে। মুখখানিতে বেশ রাগী রাগী ভাব বিদ্যমান। বয়স খুব করি ২৭-২৮, সরি, বয়স খুব করি ২৭-২৮, কম হলেও হতে পারে। তার কি? পত্রলেখা চা বাড়াই, কিন্তু জারিফ মোল্লা চায়ের কাপ নিল না।
ম্যাগাজিন বন্ধ করে পত্রলেখার দিকে মাথা তুলে তাকালো। পাশের বাড়ির ছেলেটার সাথে এত কিসের ডলাডলি? বাড়িতে এসেছিস 2 দিনও হয়নি, এর মধ্যেই বাপ জমে গেল। পত্রলেখার চোখ দুটো দফ করে জ্বলে উঠল। হাতের চায়ের কাপ নড়েচড়ে উঠল। জারিফ ভ্রু কুঁচকে পত্রলেখার দিকে তাকিয়ে ধমকে বলল, কথা বলছিস না কেন? পত্রলেখার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। সত্যিই পড়ে গেল, নাকি ইচ্ছে করে ফেলে দেওয়া হলো? জারিফের ভ্রু কুঁচকানো শিথিল হয়, মনে পড়ার ভঙ্গিতে বলল, মাই মিস্টেক, তুই তো বুবা, কথা বলতে পারিস না। এটা অবশ্য আমার জন্য ভালোই, কথা বলার দরকার নেই, শুধু শুনবি। যাই হোক, পাশের বাড়ির ছেলেটার সাথে যেন আর না দেখি। ওকে চিনিস তুই? গাঢ় ভাঁজ এবার পত্রলেখার কপালে উদিত হয়। জারিফ মোল্লা পুনরায় ম্যাগাজিন মেলে ধরে বলল, আবারও চা বানিয়ে আন, যা। জারিফ মোল্লা ম্যাগাজিন থেকে চোখ সরিয়ে পত্রলেখার গমন পথে তাকিয়ে রয়। পত্রলেখা বেরিয়ে যায়। রান্নাঘরে না গিয়ে সোজা সদর দরজা পেরিয়ে গেল। বাম পাশের দোতলা বাড়িটির সদর দরজায় গিয়ে কড়া নাড়ে। দরজা খুলে দেয় এক মধ্যবয়সী মহিলা। পত্রলেখাকে দেখেই ভেতরের মমতা ঠিকরে বেরিয়ে আসে। কি ফুটফুটে মেয়ে, তাকালে চোখ ফেরাতে ইচ্ছে করবে না, এমনই সৌন্দর্য তার। অথচ মেয়েটা নাকি বুবা। পত্রলেখা যে ভেতরে আসবে, টুটুল তো বাড়িতে নেই, বন্ধুর সাথে বেরিয়েছে। হামিদা বানু হাসি মুখে জানান, পত্রলেখার মুখটাই আদার নামে, ফিরে আসতে নিবে। হামিদা বানু পিছু ডেকে বললেন, আচ্ছা তুমি কি সত্যি অরুণাবের বোন হও? পত্রলেখার কপালে নাকশ ভাব দেখা দিল। ডানে বামে মাথা নাড়িয়ে অস্বীকার করে। হামিদা বানু হাসলেন, যদিও হাসির আড়ালে ছেলের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। হারামজাদা, এত বড় মিথ্যাটা বলতে পারলো? আজ ওর একদিন কি আমার যে কয়দিন লাগে। বিড়বিড় করে ভদ্র মহিলা দরজা লাগান। ডানে বামে না তাকিয়ে সোজা ছেলের ঘরে হাজির হন। এদিক ওদিক তাকিয়ে বিছানা ঝাড়ার প্লাস্টিকের ঝাড়ু হাতে তুলে নেয়। টুটুল হেডফোন কানে ফোন টিপছিল। হঠাৎ মায়ের আক্রমণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে লাফিয়ে ওঠে। মাকে ঝাঁটা হাতে তেড়ে ফুঁড়ে আসতে দেখে দৌড়ে ব্যালকনিতে আশ্রয় নেয়। দরজায় পিঠ ঠেকিয়ে বুকে থুতু দেয়। আতঙ্কিত হয়ে বলল, মা, সত্যি কথা বলো তো, আমাকে ড্রেনে কুড়িয়ে পেয়েছিলে, তাই না? হামিদা বানু দাঁত কটমট করে দরজা ধাক্কিয়ে বললেন, তেমন হলে কবেই ড্রেনে ফেলে আসতাম তোকে। পেটের তাই সহ্য করছি, তুই দরজা খোল। আজ তোর পিঠে যাটা না ভেঙেছি তো। আমি আইনাল হকের মেয়ে না। টুটুল মনে করার চেষ্টা করে কি আকাম করেছে যার জন্য মা জননী চেতে আছে, কিন্তু মনে করতে পারে না। আজ তো সে বাড়িতেই ছিল। কি করেছি আগে সেটা বলো তো আম্মু। তুই কি করিস না সেটা আগে বল। টুটুল মনে করার চেষ্টা করে, মনে পড়েও যায়। দাঁত কেলিয়ে বলল, পড়াশোনাটাই করি না, তাছাড়া কিন্তু সব করি। থালা বাসন মাজা, কাপড় কাচা, ছাদে কাপড় মেলে দেওয়া, ঘর মোছা, বাজার করা, গোল গোল রুটিও কিন্তু তোমাকে বানিয়ে দিই। হামিদা বানুর সমস্ত রাগ গায়েব হয়ে যায়। ছেলে তার লাকে একটা। এই যুগে কোন ছেলেই বা এমন করে? তিনি ঝাড়ু ফেলে দিয়ে বললেন, তুই বলেছিলি পত্রলেখা অরুণাবের বোন হয়, তাই ওর সাথে কথা বলিস। টুটুলের কান খাড়া হয়, হ্যাঁ বলেছিলাম তো। কিন্তু পত্রলেখা যে অস্বীকার করলো ও অরুণাবের বোন নয়। তোর মিথ্যে ফাঁস হয়ে গেছে।
নিশ্চয় মেয়েটার সাথে চক্কর চলছে তোর। মায়ের গলায় পুনরায় তেজ ফিরে এসেছে। টুটুল দরজা খুলে উকি দেয়, কাঁদো কাঁদো মুখে বলল, মা, কী সব নাউজবিল্লা মার্কা কথা বলছো? আমি চক্কর চালাতে পারি? এই বিশ্বাস তোমার ছেলের উপর? বিশ্বাস আর তোর উপর। সকালে আমার পার্স থেকে টাকা চুরি করেছিলি, ভুলে গেছিস? টুটুল মুখ বিকৃতি করে মিনমিনে গলায় বলল, ওটাকে চুরি বলে না। আমি আমার মায়ের পার্স থেকেই তো নিয়েছি, পাশের বাড়ির আন্টির ব্যাগ থেকে তো নিইনি। তোকে যা বলেছি তার উত্তর দে আগে। পত্রলেখার সাথে তোর কি ইটিস পিটিস চলে? মা, টোটল ন্যাকাস্বরে ডাকে। হামিদা বানু বোঝানোর সুরে বলল, দেখ বাপ, মেয়েটা বোবা না হলে আমারও সমস্যা ছিল না, বরং খুশির ঠেলায় পাগল হয়ে যেতাম। কিন্তু সমস্যা ওটাই, তোর মনে ওসব কিছু থাকলে জেরে ফেল। আরে মা জননী, ওসব কিছুই নেই, তুমি গিয়ে সিল মারো। টুটুল হাসি মুখে বলল। হামিদা বানু ফুস করে শ্বাস ফেলে বলল, আমার কথা মাথায় রাখিস কিন্তু। সৌন্দর্যই কিন্তু সব না। ওর সৌন্দর্য, ওর প্রতিবন্ধকতা ডেকে রাখতে পারবে না বাপ। বললাম তো, তেমন কিছুই নেই। বোর যেমন আমার বেস্ট ফ্রেন্ড, ওর বোন পত্রলেখা আমার জাস্ট ফ্রেন্ড। মেয়েটা খুবই লক্ষ্মীমন্তর, বুঝলা? ওর কোনো বন্ধুবান্ধব নেই, সবসময় একা থাকে। আগে ওর নানু বাড়ি থাকতো, এখন এখানেই থাকবে। তোর বাপ আর আমিও এককালে জাস্ট ফ্রেন্ডই ছিলাম। টুটুল কানে হেডফোন লাগিয়ে মুচকে হেসে বলল, তোমার পড়া কপাল মা, দুনিয়ায় হ্যান্ডসাম ছেলের অভাব ছিল। প্রেম করার জন্য আমার বুড়িওয়ালা টাকলা বাপটাকেই চোখে পড়ল, তাও যদি মুখে রসকস থাকতো। আফসোস, তোমাকে বলতে পারছি না। মা, তুমি জিতছো। হামিদা বানুর আফসোস করা শুরু হয়ে গেল। এই বেলা জোরে তিনি আফসোসই করে যাবেন। টুটুল দীর্ঘশ্বাস ফেলে পত্রলেখাকে পাশের বাড়ির ছাদে দেখে টাসকি খেয়েছিল, ভেবেই বসেছিল সিনেমার মতো পত্রলেখার ভ্রম আশেপাশে গুড়গুড় করছে। কিন্তু পত্রলেখা যখন তাদের দোরগোড়ায় হাজির হয়, তার ভ্রম মুছে যায়। অবাক হয়েছিল বটে, সাথে খুশিও। তার খুশিতে চার চান লাগে। পত্রলেখার চিরকুটে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, আমরা কি বন্ধু হতে পারি? পত্রলেখা, ওই 420, কখন থেকে ফোন করছি, আমার ফোন কেন ধরছিস না? NSU ভার্সিটির ক্যান্টিনে বসেছিল অরুণাভ। টেবিলে 2 মগ কফি, চিজবার্গার আর চাউমিন। আর অপর পাশে বসে ডিপার্টমেন্টের এক সিনিয়র মেয়ে, নাম নীলাশা চৌধুরী, কিছু অ্যাসাইনমেন্ট কালেক্ট করতেই এখানে তার সাথে ক্যান্টিনে আসা। হঠাৎ আনিকার আগমনে একটু ভরকালো। নীলাশার দিকে তাকিয়ে মুচকি হাসার চেষ্টা করে বলল, আমার কাজিন আনিকা, ফ্রেশার, ফার্মেসিতে আছে। নীলাশা মুচকি হেসে বলল, হাই আনিকা, মাইসেলফ নীলাশা চৌধুরী, অরুণাবের সিনিয়র আমি। আনিকা জোর জবরদস্তি হাসি ফুটিয়ে তুলল। মেয়েটাকে পছন্দ হলো না তার, হবারও নয়। একেই তো সুন্দরী, তার উপর অরুণাবের সাথে প্রায়শই দেখা যায়। কি সম্পর্ক ওদের মধ্যে? সে কাঁধের ব্যাগ দিয়ে অরুণাবের বাহুতে আঘাত করে বলল, সত্য, বসতে দিবি না? নাকি আমি থাকলে ডিস্টার্ব হবি? হলে বল, চলে যাই। অরুণাব সরে বসে জায়গা করে দিল। আনিকা বাহু ঘেঁষে বসল। নীলাশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপু, আপনাকে চেনা জানা লাগছে, কোথাও দেখেছিলাম মনে হলো। নীলাশা মুচকি হাসল, তারপর বলল, আমি এক ক্ষুদে অভিনেত্রী, ছোট পর্দায় কাজ করি।
ছোটোখাটো বিজ্ঞাপনেও কাজ করছি। সম্প্রতি একটা নাটকে অভিনয়ের কাজ পেয়েছি, যদিও নাটকটা এখনও টেলিকাস্ট করা হয়নি। আনিকা প্রত্যুত্তরে মুচকি হাসলেও ভেতরে ভেতরে রাগে রিডি করে ওঠে। অরুণাভকে কোনোই মেরে খোঁচা দেয়। জিজ্ঞেস করলে না নাটকের নাম কি? আমি জিজ্ঞেস করতেই চাচ্ছিলাম, আপনিই বলে ফেললেন। কি নাম নাটকের? মেঘের দেশে। খুব সুন্দর তো, রোমান্টিক। তা একটু। তাহলে তো দেখতেই হচ্ছে। হ্যাঁ, আশা করি ভালো লাগবে। আপনি দেখতে অনেক সুন্দর। এখন নায়ক যদি হ্যান্ডসাম হয়, ধরে নিন নাটক হিট। নীলাশা হঠাৎ অরুণাবের দিকে তাকায়। আনিকার ঘোর সন্দেহ হয়। অরুণাবের দিকে তাকালো কেন? তাকাবে কেন? সে অসন্তোষ প্রকাশ করে বলল, ওর দিকে এভাবে তাকাচ্ছেন কেন? না মানে, বলছিলাম আপনার তাকানো দেখে ধারণা জন্মালো মেঘের দেশে নাটকের নায়ক ভোর। এই ভোর, তুই ক্রিকেট ছেড়ে এসবে ঢুকে যাসনি তো আবার? অরুণাভ বিরক্ত প্রকাশ করে চুপ থাকতে বলল আনিকাকে। আনিকার রাগ হলো খুব। এই সুন্দরী নায়িকাকে দেখে তাকে পাত্তাই দিচ্ছে না। নীলাশা হেসে বলল, তেমন কিছুই না, তবে তোমার ধারণাও মিছে নয়। রিসেন্ট এক বিজ্ঞাপনে অরুণাভ কাজ করছে, সেখান থেকেই পরিচয় আমাদের। আনিকা অবিশ্বাস্য চোখে চায়। অরুণাভ নিরাশার উদ্দেশ্যে বলল, কাকে কি বললেন আপনি? এখন রং মশলা মাখিয়ে ঢাকঢোল পেটাবে? আনিকা নাকের পাটা ফুলালো। কৌতূহল থাকলেও এই বিষয়ে আর কোনো কথাই তুলল না। অরুণাভ নীলাশাই টুকটাক কথা বলে গেল। পুরোটা সময় সে চুপ থাকলো। নীলাশা চলে গেলে অরুণাভ হাঁপ ছাড়ল, সাথে আনিকাকে সাবধান করলো, চাচ্চুর চামচিকা, আগেই আব্বুর কানে দিবি না। আব্বু কেন, কারুর কানেই নয়। হুম, ভেরি গুড। কিছু খাবি? নিয়ে আসবো? না। তোর আবার কি হলো? কিছু না। অরুণাভ মুচকি হেসে বলল, আরে ভাই, সেভেন আপের বিজ্ঞাপন। আমার সিনিয়র মেট ফাহিম ভাইও আছে, উনি মেন লিড। আমাকেও জোর করে ঢুকিয়ে দিল। ছোট্ট একটা অ্যাড। আমি কিছু বলেছি? তাহলে মুখটা প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? আমার মুখ আমি যেমন বানাই, তোর কি? আমার কিছু না। না। আনিকা থমকানো দৃষ্টিতে তাকিয়ে জবাব দেয়। অরুণাভ মুচকে হেসে মাথায় চাটা মেরে বলল, তুই আস্ত পাগল। ক্যান্টিন থেকে বেরিয়ে আসে তারা। অরুণাভ এটা ওটা বললেও আনিকা চুপ করে তার পাশে পাশে হাঁটে। তার পরিবর্তন না দেখে অরুণাভ পাশ বদলে আনিকার হাত নিজ আয়ত্তে নেয়। আনিকা প্রতিক্রিয়া দেখালো না। অরুণাভ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা মেয়েরা এত হিংসুটে কেন? আনিকা অরুণাভের দিকে তাকালো, বর্ষণার সুরে বলল, তুই এই কথা বলছিস? তোর মতো হিংসুটে পুরো বাংলাদেশে দুটো নেই। আম গ্ল্যাড। আনিকা হাত ছাড়িয়ে নিতে মরিয়া হয়ে ওঠে। রাগত স্বরে বলল, তুই আস্ত মেয়েবাজ। তোকে এক এক বেলা এক এক মেয়েদের সাথে দেখা যায়। অরুণাভ ভ্রু কুঁচকালো। দেখেনি, একদম ফালতু কথা বলবি না। তুই ব্যতীত কোনো মেয়েদের দিকে ভালো মতন তাকাই না অবধি। আচ্ছা, তাহলে বলছিস শুধু আমার দিকে ভালো মতন তাকাস? হ্যাঁ। আমি কোন রঙের লিপস্টিক পরেছি বলতে পারবি? আনিকা তৎক্ষণাৎ মুখ ঢেকে নেয়। অরুণাভ অতি সহজেই আত্মসমর্পণ করে। না। তা পারবি কেন? তুই বয়ফ্রেন্ড নামের কলঙ্ক। আনিকার রাগের পারদ আকাশ ছোঁয়া। অরুণাভ হঠাৎ গম্ভীর গলায় বলল, আমি তোর বয়ফ্রেন্ড নই।
তার কথাই ঝটকা গেল আনিকা ক্যাটকেটে স্বরে বলল, ও আচ্ছা, তুই আমার বয়ফ্রেন্ড নস তো? তুই কার বয়ফ্রেন্ড? ওই নীলাশার নিশ্চয়। আমি কারো বয়ফ্রেন্ড নই। অরুণা পূর্বের চেয়েও গম্ভীর গলায় আওড়ালো, যার দরুন আনিকা ভাবতে বাধ্য হলো। শুধালো, তাহলে তুই আমার কি হোস? বেস্ট এনিমি। আনিকা প্রাণকুলা হাসিতে ফেটে পড়ে। অরুণাবের বাহু জড়িয়ে হাঁটতে থাকে। ক্যাম্পাস থেকে বেরিয়ে আনিকা হুট করেই বলল, তুই ঠিক বলেছিস বোর, আমরা কিন্তু ভেরি গুড এনিমি। সেই ছোট্ট থেকে ঝগড়া করে আসছি, মারামারি চুলোচুলি রক্তারক্তি কোনোটাই বাদ যায়নি। কত সিন ক্রিয়েট হয়েছে, আল্লাহ! একসাথে থাকলে লাগতোই, কিন্তু দূরেও থাকতে পারতাম না। একে অপরকে মিস করতাম, আমি বেশি মিস করতাম। অরুণাভ হাসল। ঝগড়ার শুরু তোর তরফ থেকেই হতো। চাচিমণি তো সরাসরি বলেছিল, আমি যেন রোফ আর তোর থেকে দূরত্ব বজায় রাখি। আমার জন্য তোরা বারবার বিপদে পড়িস। আমি দূরে থাকার চেষ্টায় থাকতাম, আর তুই এসে আমাকে রাগিয়ে দিতি। আর আমি রাগটা সামলাতে পারতাম না, স্টিল পারি না। মায়ের কথা ওটাই। আনিকার মুখটা থমথমে হয়ে আসে। দীর্ঘশ্বাস ফেলে বলল, আম্মুর কথা বলিস না তো, বিরক্ত লাগে। সবসময় কানের কাছে প্যান প্যান করবে, তৈমুরের গুণগান গাইবে, আর আর আমার বদনাম। হুম। হ্যাঁ। আনিকার মন খারাপ হয়। আগে বিয়েটা হোক, তারপর চাচিমণিকে বোঝাবো। কত ধানে কত চাল, উনি সবসময় আমার পেছনে পড়ে থাকেন। ওনার কথা মতে দুনিয়ায় যা গণ্ডগোল হয় সব অরুণাবের জন্যই সংগঠিত হয়। অরুণাব মনে পুষে রাখা ক্ষোভ প্রকাশ করে। তার কথা শুনে আনিকা বলল, তুই যে সাধু, শালা ঝামেলাকে গলার মালা বানিয়ে পড়িস। তুই যতটা ক্রিকেট ম্যাচ খেলেছিস তার চেয়ে বেশি বিচার এসেছে চাচুর কাছে। স্কুল থেকে তো রোজ কমপ্লেন আসতো, কোনো ছেলের মাথা ফাটিয়েছিস, কার ঠ্যাং ভেঙেছিস, কাকে হুমকি দিয়েছিস। অতিষ্ঠ হয়ে চাচু নিজেই একটা স্কুলের স্পন্সরশিপ নিয়ে নিল, তোকে সেখানে ভর্তি করিয়ে দিল। তাও শুধরালি না। এটা বলতেই হবে, বাপের অতিরিক্ত লাঠে বকে যাওয়া লাট সাহেব তুই। আমার আম্মুর সব কথা ফেলে দেওয়ার মতো না। তোর রাগ, উগ্রপনা, লড়াকু, ছন্নছাড়া ভাবে মাঝে মাঝে আমি বিরক্ত হই। চাচু এত কথা শোনাই, গায়ে মাখিস না। তখন মন বলে ঠাস ঠাস করে চড়াই। আমার সাথে ওরকম তেরামি করতে আসবি তো মার খাবি, বলে দিলাম। অরুণাভ কিছু বলল না। কাঁধে স্পোর্টস ব্যাগ নামিয়ে পাশে রাখলো। এক রিক্সাওয়ালাকে থামতে ইশারা করে আনিকার উদ্দেশ্যে বলল, আমি রিক্সায় যাব। তুই? আমি আমি তো তোর সাথে ফিরবো বলে গাড়ি আনিনি। আমি বাড়ি ফিরবো না, ম্যাচ আছে আমার। রিক্সায় স্পোর্টস ব্যাগ রেখে বলল অরুণাভ। আনিকা নাকমুখ কুঁচকে বলল, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আজ আর ম্যাচ খেলা হচ্ছে না তোর। আমরা কোথাও একটা যাব, অ্যান্ড এটা খুবই গুরুত্বপূর্ণ। অরুণাভ আনিকার কথা অগ্রাহ্য করে রিকশায় উঠে বসে হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আজ সম্ভব না রে, আমাকে যেতেই হবে। ভোর, রিকশা থেকে নাম, ইম্পর্ট্যান্ট কথা আছে তোর সাথে। আনিকা নিজ কথাই জোর দিল। অরুণাভ নামল না, নিজ ব্যস্ততার জানান দিয়ে বলল, সন্ধ্যায় ফিরে সব শুনব। আপাতত হাতে খুব একটা সময় নেই। টস হয়ে গেছে আমাদের, ব্যাটিং। আমি 3 নম্বরে নামছি, 10 মিনিটের মধ্যেই পৌঁছাতে হবে। ফোন করে জানিয়ে দে তুই খেলছিস না, আমার সাথে যাবি। ইটস ইমার্জেন্সি ইয়ার। আনিকা দৃঢ়তার সাথেই বলল।
অরুণাভ তার দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে, রিক্সাওয়ালাকে রিক্সা ছাড়তে বলে হাত নাড়িয়ে বিদায় সংবর্ধনা জানালো। আনিকা নাকের পাটা ফুলিয়ে ছুটে যাওয়া রিক্সার দিকে তাকিয়ে রইল। আকস্মিক বিনা মেঘে অক্ষিকোটরে অশ্রুরা ভিড় জমায়, নিরেট হয়ে দাঁড়িয়ে রয় সেখানে। মিনিট পাঁচেক গড়াতেই এক বিলাসবহুল গাড়ির দেখা মিলে। ফ্রন্ট সিটের দরজা খুলে যায়। গাড়ির ড্রাইভিং সিটে বসে এক যুবক, নাম তার তৈমুর নেওয়াজ। সে আনিকার উদ্দেশ্যে বলল, হেই মিস আনিকা, উঠে পড়ুন ঝটপট। আনিকা কাঠপুতুলের ন্যায় উঠে বসে ফ্রন্ট সিটে। তৈমুর উকিঝুঁকি দিয়ে বলল, কোথায় আপনার রাগী বয়ফ্রেন্ড? দেখতে পাচ্ছি না তো। আমি তো খুব এক্সাইটেড ছিলাম তাকে দেখব বলে। আনিকা থমথমে মুখে জবাব দিল, চলে গেছে। ও বাবা, কেন? আমার সাথে দেখা না করেই চলে গেল? আনিকা জবাব দেয় না। তৈমুর ঠোঁট টিপে হাসে। উইন্ডো স্ক্রিন উঠিয়ে স্টিয়ারিংয়ে হাত ঘোরায়, ফিসফিসিয়ে বলল, থাক, মন খারাপ করবেন না। ভাড়া করা জিনিস তো, যে কোনো সময় পোল্টি খেতে পারে। আপনি বরং আমাকেই পার্মানেন্ট করে নিন। কথা দিচ্ছি কখনোই ছেড়ে যাব না। রাগে অপমানে আনিকার ফর্সা মুখটা রক্তিম হয়ে আসে। দাঁতে দাঁত চেপে কান্নাদের আটকায়। অরুণাভ তার কথা শুনল না। সে ইমার্জেন্সি বলে চিল্লাচ্ছিল, কিন্তু ওর কাছে খেলাই আগে। বিকেলে হতাশ বদনে আনিকা বাড়ি ফিরল। সে বুঝতে পেরেছে তৈমুর নেওয়াজ লোকটা হাড়ে হাড়ে বরজাত। আদা জল খেয়েই নেমেছে। তার থেকে নিস্তার পাওয়া সহজ হবে না। সহজ হতো যদি অরুণাভ তার সঙ্গ দিত। এক ঘুষিতে নাক ফাটালে ওটার শিক্ষা হতো। আনিকা কোনো দিক না তাকিয়ে সিঁড়ি বেয়ে সোজা নিজ ঘরের দিকেই হাঁটছিল। হঠাৎ অরুণ সরকারের ডাকে চমকে কয়েক কদম পিছিয়ে ফিরে তাকালো। স্টাডি রুমের দরজায় দাঁড়িয়ে বলল, চাচ্চু কিছু বলবে? হ্যাঁ, চাচ্চুর পাশে এসে বসো তো অ্যানি বুড়ি। আনিকা এগিয়ে এসে বসে। তার অ্যানি বুড়ি ডাকটা চাচ্চুর মুখ থেকেই সর্বত্র ছড়িয়ে পড়েছে। বলো, 420 ভার্সিটিতে গিয়েছিল কি? অরুণ হাতের ফাইল বন্ধ করে আনিকার দিকে জিজ্ঞাসু চোখে চাই। আনিকা মাথা নেড়ে সম্মতি দিল। অরুণ ভাতিজির দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বলল, তোমাকে ক্লান্ত লাগছে, যাও ফ্রেশ হয়ে নাও, পরে কথা বলবো না হয়। কি বলবে এখনই বলো, না শুনলে বুকের ভেতর দুকপুক দুকপুক করবে। আমি কি কিছু করেছি? করে থাকলেও আগেই বলে রাখছি, সব দোষ তোমার বদ ছেলেটার। অরুণ সরকার হাসল, একটু নীরব থেকে বলল, তোমার মনে আছে ছোটবেলায় একবার তুমি বলেছিলে তুমি বরের লাল টুকটুকে বউ হবে? আনিকার চোখ মুখ নিমিষেই লজ্জায় রাঙা হয়ে যায়। মনে নেই আবার? খুব মনে আছে। তবে আনিকা অস্বীকার করে। অরুণ সরকার হেসে বলল, মনে না থাকাই স্বাভাবিক, তখন তোমরা খুব ছোট ছিলে। চাচ্চু, তুমি আমাকে লজ্জা দিচ্ছ, আমি যাচ্ছি। আনিকা উঠে চলে যেতে নেয়। অরুণ সরকার থামাই তাকে, হাত ধরে পাশে বসিয়ে দেয়। কাঁধ জড়িয়ে অতিশয় শান্ত গলায় বলল, তুমি আমার বদ ছেলেটার ব্যাপারে সিরিয়াস? ভেবেচিন্তে উত্তর দাও আনিকা। আনিকার মুখটা নত হয়। অরুণ বলল, চাচ্চুর সাথে ফ্রিলি কথা বলো অ্যানি। আমার ছেলেটা একটুও ভালো না, তুমি তো জানোই তাকে। বড় কথা, তোমার মা তাকে পছন্দ করে না, তোমার বাবাও না। মাঝখান থেকে তুমি ওকে পছন্দ করতে শুরু করলে, এটা নিয়ে কত বড় ঝামেলা হবে তুমি ভাবতে পারছো? আনিকার নত মস্তক আরও নত হয়ে আসে।
চোখে আবারও জলধারা হানা দেয়, নাক টানার শব্দ আসে। অরুণ বলল, আমি একবার প্রস্তাব রেখেছিলাম আমার চাচ্চুটাকে আমার কাছেই রেখে দিব, কিন্তু তোমার আব্বু আম্মু দিলেন না। তাদের দিক থেকে তারা ঠিক আছে, আমার ছেলেটা তো ভালো না, উগ্র স্বভাবের, গুন্ডাদের মতো হাবভাব, পুরাই বকে গেছে। আমি মেনে নিলাম, কিন্তু ছেলে তো মানছে না, বলছে তুমি রাজি। তোমার আব্বু আম্মু ভালোই ভালোই না মানলে পালিয়ে গিয়ে বিয়ে করবে, সোজা হুমকি দিয়েছে। কতটা বিয়াদব ভাবতে পারো? আনিকা টু শব্দটি করতে পারে না। লজ্জা আর কান্নার সংমিশ্রণে কী প্রতিক্রিয়া দেখানো উচিত ভেবে পায় না। ইচ্ছে করে এই অস্বস্তিকর মুহূর্ত থেকে ছুটে পালিয়ে যেতে। কিছু বলো। আনিকা অসহায় বোধ করে গোলাতে দৃষ্টিতে চাচাকে দেখে নিয়ে বলল, কি বলবো? এটাই বলো, তুমি কি শেষ মুহূর্ত পর্যন্ত আমার ছেলেটার হাত ধরে রাখতে পারবে? বদরাগী হলেও আমার ছেলেটার মনটা আর 5টা ছেলেদের তুলনায় খুবই নরম। তুমি আশা দিয়েছ, তাই আকাশে উড়ছে। আশা ভাঙলে মুখ থুবড়ে পড়বে, নিজেকে সামলাতে পারবে না। আমি ওকে চিনি। পাতাবাহারের মৃত্যুতে কিভাবে কাঁদছিল নিজের চোখেই তো দেখলে। ও যাকে ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে। এখন তুমি বলো, তুমি কি চাও? আনিকা দম আটকে বসে রইল। চাচ্চুর কথায় কি জবাব দেবে সে?